বাংলাদেশ সংবিধানে উল্লেখ নেই, তবুও অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো কি উপায়ে? বাংলাদেশের বর্তমান সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার নামে কোনো ব্যবস্থার উল্লেখ নেই। 1996-তে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা অন্তর্ভুক্ত থাকলেও 2011-তে তা বাতিল হয়। তাহলে কিভাবে এই নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো? রাষ্ট্রের প্রয়োজনে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলেও এটি সংবিধান সম্মত নয়। সংবিধানে রয়েছে প্রধানমন্ত্রী পদত্যাগ করলে রাষ্ট্রপতি সংসদে অন্য কাউকে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন, যাকে সংসদে আস্থা ভোটে উতরে যেতে হবে। কিন্তু গত 6 আগস্ট 2024 রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 48(3) অনুচ্ছেদ অনুসারে দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন। রাষ্ট্রপতির ক্ষমতার পরিধি ও প্রয়োগ সংবিধানের 48(3) অনুচ্ছেদ অনুসারে নিয়ন্ত্রিত হয়। 48(3) অনুচ্ছেদে উল্লেখ আছে যে এই সংবিধানের 56 অনুচ্ছেদের 3 দফা অনুসারে কেবল প্রধানমন্ত্রী ও 95(1) অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্র ব্যতীত রাষ্ট্রপতি তার অন্য সকল দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করবেন। অপরদিকে সংবিধানের 72 অনুচ্ছেদে বলা হয়েছে যে প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি সংসদের অধিবেশন আহ্বান, সমাপ্তি এবং সংসদ বিলুপ্ত করবেন। সংবিধানের 72(1) অনুচ্ছেদে বলা হয়েছে সরকারি বিজ্ঞপ্তি দ্বারা রাষ্ট্রপতি সংসদ আহ্বান, স্থগিত ও ভঙ্গ করবেন। তবে আরো শর্ত থাকে যে এই দফার অধীনে তার দায়িত্ব পালনে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কর্তৃক লিখিতভাবে প্রদত্ত পরামর্শ অনুযায়ী কাজ করবেন। কিন্তু তবুও নির্বাহী আদেশে অর্থাৎ রাষ্ট্রপতির আদেশে ইতোমধ্যেই চলমান সংসদ ভেঙে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ ছাড়া রাষ্ট্রপতির সংসদ ভেঙে দেওয়া বৈধ হলো কি? প্রধানমন্ত্রীর লিখিত বা অলিখিত পরামর্শ নেওয়ার বিধানটি তখনই প্রযোজ্য হবে যখন প্রধানমন্ত্রী তার দায়িত্বে থাকবেন। কিন্তু প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং পদত্যাগের পরবর্তী সময়ে তিনি দেশও ত্যাগ করেছেন। তাই বাস্তবে সাবেক প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ নেওয়ার সুযোগ বা বাধ্যবাধকতা কোনোটি রাষ্ট্রপতির নেই। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো, কেউ আদালতে যেয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার চ্যালেঞ্জ করলে রাষ্ট্রপতির এই প্রজ্ঞাপনটি বাতিল হবে কিনা, বা আদালত এই অন্তর্বর্তী সরকারকে অবৈধ ঘোষণা করে আগের সংসদকে পুনঃপ্রতিষ্ঠা করতে পারবেন কিনা? সহজ উত্তর হলো, কেউ চাইলেই আদালতে যেতে পারবে, কিন্তু তার আবেদন আদালতে রক্ষণীয় বা গ্রহণযোগ্যতা হারাবে। কারণ 48(3) দফা অনুসারে উল্লেখ আছে যে তবে শর্ত থাকে যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে আদৌ কোনো পরামর্শ দান করেছেন কিনা এবং করে থাকলে কি পরামর্শ দান করেছেন কোনো আদালত সেই সম্পর্কে কোনো প্রশ্নের তদন্ত করতে পারবেন না। অতএব বর্ণিত আলোচনা হতে এটি স্পষ্ট যে দ্বাদশ জাতীয় সংসদ যথার্থভাবেই বিলুপ্ত হয়েছে এবং এই বিলুপ্তির ক্ষেত্রে আদালত কোনো প্রশ্ন উত্থাপন করতে পারবেন না। দ্বিতীয়ত, বাংলাদেশের ইতিহাসে ইতোপূর্বে কোনো প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশত্যাগ করেননি, তাই এই বিষয়ে উচ্চ আদালতের কোনো নজিরও নেই। এছাড়াও সংবিধানে ডক্ট্রিন অফ নেসেসিটি বলে একটি মতবাদ আছে। ডক্ট্রিন অফ নেসেসিটি কি? The doctrine of necessity is the basis on which extraordinary action by administrative authority which are designed to restore order or uphold fundamental constitutional principles are considered to be lawful even if such an action contravenes established constitution, laws, norms or conventions. অর্থাৎ রাষ্ট্রের প্রয়োজনে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় বিশেষ ক্ষমতা বলে কোনো পদক্ষেপ নেয়ার পর
পরবর্তী নির্বাচিত সংসদ সংবিধান সংশোধনের মাধ্যমে পরবর্তীতে সেটির বৈধতা দিবে, যা অসাংবিধানিক সম্মত হলেও রাষ্ট্রের প্রয়োজনে করা হয়েছে। এছাড়াও রাষ্ট্রপতি সংবিধানের 106 অনুচ্ছেদের আলোকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে অনুমতি নিয়ে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের শপথ গ্রহণ করান। বাংলাদেশ সংবিধানের 106 অনুচ্ছেদে উল্লেখ আছে, যদি কোনো সময়ে রাষ্ট্রপতির নিকট মনে হয় যে আইনের এরূপ কোনো প্রশ্ন উত্থাপিত হয়েছে বা উত্থাপনের সম্ভাবনা দেখা দিয়েছে যা এমন ধরনের ও এমন জনগুরুত্বপূর্ণ সম্পন্ন যে এই সম্পর্কে সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ করা প্রয়োজন, তাহলে রাষ্ট্রপতি প্রশ্নটি আপিল বিভাগের বিবেচনার জন্য প্রেরণ করতে পারবেন এবং উক্ত বিভাগ স্বীয় বিবেচনায় উপযুক্ত শুনানির পর প্রশ্নটি সম্পর্কে রাষ্ট্রপতিকে স্বীয় মতামত জ্ঞাপন করতে পারবেন। উক্ত 106 অনুচ্ছেদে জনগুরুত্বপূর্ণ সম্পন্ন যে শব্দটি ব্যবহার করা হয়েছে এটি ডক্ট্রিন অফ নেসেসিটিকে প্রাধান্য দেয়। বাংলাদেশে এর আগেও এমনভাবে সরকার গঠন করার চর্চা হয়েছিল। 1975 সালের 15ই আগস্টের পর গৃহীত সামরিক শাসনের সব কর্মকাণ্ডকে 1979 সালে সংবিধানের 5ম সংশোধনীর মাধ্যমে বৈধতা দেওয়া হয়েছিল। একইভাবে 1988 সালে সংবিধানের 8ম সংশোধনীর মাধ্যমে বৈধতা দেওয়া হয়েছিল আরেক সামরিক শাসক হুসেইন মোহাম্মদ এরশাদের যাবতীয় কর্মকাণ্ডকে। যদিও হুসেইন মোহাম্মদ এরশাদের বৈধতা দেওয়ার 5ম ও 7ম সংশোধনীকে 2010 সালে উচ্চ আদালত অবৈধ ঘোষণা করে। এখন আরেকটি প্রশ্ন থেকেই যায়, যেহেতু এ সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত নয় এবং বর্তমানে কোনো সংসদ নেই, তাহলে এই অন্তর্বর্তী সরকারের জবাবদিহিতার মাধ্যম কি? এই অন্তর্বর্তী সরকারের জবাবদিহিতার সুনির্দিষ্ট মাধ্যম উল্লেখ না থাকলেও এই সরকার রাষ্ট্রপতির মাধ্যমে এবং মিডিয়ার মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করবে। এছাড়াও রাষ্ট্রের যে কোনো নাগরিক সরকারের কাজের জবাবদিহিতা ও বৈধতার চ্যালেঞ্জ জানাতে পারেন। অন্তর্বর্তীকালীন সরকারের জবাবদিহি প্রক্রিয়া সাধারণত আভ্যন্তরীণ সরকারি কর্তৃপক্ষের মাধ্যমে পরিচালিত হয় এবং কখনো কখনো আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা ও পরামর্শ নেওয়া হতে পারে। বাজেটের ক্ষেত্রে জবাবদিহি সাধারণত রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর কাছে হয়। রাষ্ট্রপতি সাধারণত বাজেটের অনুমোদন প্রদান করেন এবং এটি সরকারি ব্যবস্থার একটি অংশ হিসেবে পরিচালিত হয়। সংসদ অকার্যকর থাকলে বাজেটের আলোচনা সাধারণত জাতীয় পর্যায়ে অন্যান্য উপায়ে করা হয়, যেমন নাগরিক সমাজ, ব্যবসায়িক সম্প্রদায় এবং অন্যান্য সামাজিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠান বাজেটের প্রস্তাবনার উপর আলোচনা করতে পারে। বাজেটের বিস্তারিত আলোচনা মন্ত্রিসভার মধ্যে করা হয়, যেখানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীগণ বাজেটের বিভিন্ন দিক পর্যালোচনা করেন এবং তাদের মতামত প্রদান করেন। প্রেস কনফারেন্স এবং মিডিয়ার মাধ্যমে সেই বাজেটের আউটলেট নিয়ে আলোচনা করা যায়।